আমি এখন রয়েছি বাজারের শহরখ্যাত কায়রো নগরীতে, যা বর্তমান মিশরের রাজধানী এবং আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। কিছুক্ষণ আগে আমি আলেকজান্দ্রিয়া থেকে এখানে এসে তাহিরি স্কোয়ার থেকে মাত্র 1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের একটি হোটেলে উঠি। দ্রুত গোসল শেষ করলাম এবং বেরিয়ে পড়লাম, কারণ অলরেডি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এই এরিয়াটাকে বলা হয় ডাউন টাউন। চোখের সামনেই হচ্ছে তাহিরি স্কোয়ার। ভাবতে কেমন যেন শিহরিত হচ্ছি, কারণ এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে বিভিন্ন সময় মিশরের গণবিপ্লব সংগঠিত হয়েছিল এবং অনেক পরিবর্তন হয়েছিল, যার ফলে মাঝখানে আপনারা একটি ভাস্কর্য দেখতে পাচ্ছেন। পূর্বের নাম ছিল ইসমাইলিয়া ময়দান, যা বর্তমানে লিবারেশন স্কোয়ার কিংবা তাহিরি স্কোয়ার নামে পরিচিত। এটি ছিল মূলত একটি ওপেন জায়গা যেখানে বিভিন্ন সভা সমাবেশ কিংবা অনেক লোক সমাগম হতো। বর্তমানে বেশ কয়েকটি পার্ক, ওয়াকিং ওয়ে এবং বসার জায়গা তৈরি করে সেই স্থানটিতে পরিবর্তন করা হয়েছে। চারদিকে অসংখ্য নীল পোশাকধারী নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত থাকে। এখানে ছবি তোলা, বিশেষ করে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ করা আছে, তাই আমি দূর থেকে ভিডিওগুলি নিয়েছিলাম। 2010 সালে তিউনিসিয়াতে শুরু হওয়া আরব বসন্ত যখন পার্শ্ববর্তী মিশর, লিবিয়া, সিরিয়া এবং ইয়েমেনে দাবানলের মতন ছড়িয়ে পড়ে, তখন সমগ্র আরব বিশ্ব জুড়ে যে গণবিক্ষোভ হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিল মিশর এই তাহিরি স্কোয়ার থেকে, যার ফলশ্রুতিতে টানা 17 দিন লাগাতার বিক্ষোভের ফলে 30 বছরের শাসন ক্ষমতা ছেড়ে সরে যেতে বাধ্য হন একনায়কতন্ত্র হোসনি মোবারক 2011 সালের 11 ফেব্রুয়ারি। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি 2023। এত বছর পরে এসেও তাহিরি স্কোয়ারকে ঢেকে রাখা হয় নিরাপত্তার চাদরে। পর্দা যে কখনই একটা মেয়ের স্বাধীনতায় বাধা হতে পারে না। সামনের রোলার স্কেটিং করা মেয়েটি সেই মেসেজই হয়তো আমাদেরকে দিয়ে যাচ্ছে। তাহিরি স্কোয়ারটি বর্তমানে বিভিন্ন ধরনের মানুষ, বিশেষ করে তরুণদের যেন একটি মিলন মেলা। ফেব্রুয়ারির এই সময়টার ওয়েদার খুবই সুন্দর, হিমশীতল একটা বাতাস বইছে চারোদিকে। আপনারা এখন যে লাল ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কায়রোর সেই বিখ্যাত ইজিপশিয়ান মিউজিয়াম। এখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই এটি অলরেডি বন্ধ হয়ে গেছে। কালকে মর্নিং এ আমি এখানটায় যাব, সেই সাথে সারাটা দিন অন্যান্য মিউজিয়াম এবং কায়রো নগরীর যত বিখ্যাত জায়গা আছে তার যতদূর সম্ভব আমি ঘুরে দেখার চেষ্টা করব। তো কালকের দিনটি আমার জন্য হতে যাচ্ছে খুবই স্মরণীয় এবং চমৎকার একটা দিন, কারণ কায়রোর মতন এত বড় একটা ঐতিহাসিক এবং সমৃদ্ধ নগরী আমি ঘুরে দেখব। তাহিরি স্কোয়ার থেকে আমি সামনের দিকে আগাচ্ছি, কারণ একটু সামনেই রয়েছে নীল রিভার। এই রাস্তার দুধারে বেশ কিছু সরকারি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, তাই এখানে ফটোগ্রাফি নিষেধ করা আছে, একটু খেয়াল রাখতে হবে। এই পথের যেখানেই শেষ সেখানেই শুরু হয়েছে একটা বিখ্যাত ব্রিজ, যার নাম হচ্ছে কাসরেল নীল ব্রিজ। এটি খুবই পপুলার, এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী ঘুরতে আসে। আমি এমন একটা জায়গায় হোটেল নিয়েছি যেখান থেকে ইজিপশিয়ান মিউজিয়াম, তাহিরি স্কোয়ার কিংবা এই যে নীল রিভার খুবই কাছে, যার ফলে আমাকে অতিরিক্ত কোনো ট্রান্সপোর্ট ইউজ করতে হচ্ছে না এগুলি ঘুরে দেখার জন্য। এর ফলে সময় এবং পয়সা দুটোই সেভ হচ্ছে। আপনারাও চেষ্টা করবেন তাহিরি স্কোয়ার কিংবা এই যে নীল রিভার আছে এর দুধারে অনেক বিভিন্ন মানের হোটেল রয়েছে এখানে ওঠার জন্য। যদি নীল রিভারের পাশের কোনো হোটেলে ওঠেন সেক্ষেত্রে এক্সট্রা একটা অ্যাডভান্টেজেস পাবেন, সেটা হচ্ছে রাত এবং দিনের নীল রিভারের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে সেই বিখ্যাত নীল রিভার, যার কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এটি 30 মিলিয়ন বছর ধরে প্রবাহিত হচ্ছে। আপাত দৃষ্টিতে উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে উৎপন্ন হয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিশরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি প্রাচীন এবং দীর্ঘতম নদী, এবং এর চলার দুপথে মিশরকে উর্বরতা দিয়েছে এবং সমৃদ্ধ করেছে। তাই ইতিহাসের জনক হিরোডোটাস মিশরকে বলেছেন নীল নদের দান। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে নীল নদের আপাত দৃষ্টিতে উৎপত্তি স্থল হচ্ছে উগান্ডার ভিক্টোরিয়া লেক। এর কারণ হচ্ছে আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি তারা জানি প্রকৃতপক্ষে নীল নদের উৎপত্তি স্থল হচ্ছে জান্নাত থেকে। মিরাজের রাত্রে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে গমন করলেন, তখন সেখানে তিনি লোট গাছের নিচ থেকে 4টি নদী প্রবাহিত হতে দেখলেন, যার ভিতরে 2টি ছিল দৃশ্যমান এবং 2টি ছিল অদৃশ্য। যখন জিব্রাইল আলাইহিসসালামকে এই নদী সম্পর্কে জানতে চাইলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে 2টি নদী অদৃশ্য, এই 2টি হচ্ছে জান্নাতের 2টি নদী। আর দৃশ্যমান নদী 2টির একটি হচ্ছে নীল নদ এবং অন্যটি হচ্ছে ইউফ্রেটিস রিভার। তাই এটি কোনো সাধারণ নদী নয়, বরং জান্নাত থেকে লক্ষ লক্ষ বছর ধরে প্রবাহিত হচ্ছে।
এটি হচ্ছে কায়রো টাওয়ার, যেখানে টিকিট কেটে উপরে ওঠা যায়। আর ওপাশে আর একটা যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এর নামটিও খুবই চমৎকার, 6 অক্টোবর। এটি হচ্ছে আফ্রিকা মহাদেশের লংগেস্ট ব্রিজ, যা নীল নদকে দুবার অতিক্রম করেছে। এর দৈর্ঘ্য হচ্ছে 20.5 কিলোমিটার। যে প্রমোত্তরীগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলিতে রাতে হচ্ছে ক্রুজ পার্টি হয়, যেখানে ডিনার এবং কালচারাল প্রোগ্রাম দেখার ব্যবস্থা রয়েছে। তো আমি রাতের এ ধরনের একটি পার্টিতে অ্যাটেন্ড করছি আজকে, এবং আপনাদের সামনে তুলে ধরবো অন্য এক কায়রোকে। সন্ধ্যা হতে আমি হোটেলের দিকে ফিরে যাচ্ছিলাম, কারণ একটু রেস্ট নিয়ে রাতের ক্রুজ পার্টির জন্য তৈরি হতে হবে। সামনেই বিক্রি হচ্ছিল স্ট্রিট ফুড, তো আমিও লোকালদের সাথে দাঁড়িয়ে খেয়ে নিলাম। এগুলিকে আপনারা গ্রাম বাংলায় পটকা ফল হিসাবে চেনেন, কিংবা বইয়ের ভাষায় বন টেপারি। তো অন্যান্য উন্নত বিশ্বের মতন মিশরেও দেখলাম এটিও বেশ ভালোই দামে বিক্রি হচ্ছে। রিসেপশন থেকে কল করে জানানো হলো যে গাড়ি চলে আসছে। আমিও আগে থেকে তৈরি ছিলাম, তাই নেমে পড়লাম। হোটেল থেকে বের হয়ে সোজা তাহিরি স্কোয়ার পার হয়ে চলে আসলাম নীল নদের কাছে। এরপর নীল নদের তীর ধরে আমরা এখন এগোচ্ছি ক্রুজ শিপ জেটির দিকে। নীল নদ ঘুরে দেখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ক্রুজ শিপ প্যাকেজ, যেটা আপনি দিন কিংবা রাতে দুটোর সময় নিতে পারেন। আমার ইচ্ছা ছিল দিনের বেলায় ঘুরে দেখা, কিন্তু আলেকজান্ড্রিয়া থেকে আসতে আমার এমনিতেই লেট হয়ে যায়, এবং আজকের দিনটাও ছিল মেঘলা। তাই আমি পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে রাতের ক্রুজ ডিনার পার্টিতে অ্যাটেন্ড করব। এগুলি আপনারা অনলাইনে বুকিং দিতে পারেন, কিংবা আপনি যে হোটেল উঠবেন ওখান থেকেও আপনি বুকিং করতে পারেন। আমার টোটাল খরচ পড়েছিল $38, যার ভিতরে ডিনার, কালচারাল প্রোগ্রাম এবং পিক অ্যান্ড ড্রপ এভরিথিং ইনক্লুডেড ছিল। এখানে কোনো হিডেন ট্যাক্স ছিল না। আজকের এই প্রোগ্রামটা নির্ধারিত সময়ের চেয়ে 2 ঘন্টা পরে হচ্ছে, কারণ খুবই স্পেশাল একটা পার্টি হচ্ছে। যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে, আমার আগে কখনো এ ধরনের পার্টিতে অ্যাটেন্ড করা হয়নি, তো এটা আমার কাছেও একদম নূতন। ড্রাইভার ভাই অনেকগুলি ইংরেজি টেক্সট ওনার মোবাইল থেকে আমাকে বের করে পড়তে দিলেন, কারণ হচ্ছে উনি ইংরেজি বলতে পারেন না, আর আমার সমস্যা হচ্ছে আমি অ্যারাবিক বুঝি না। কথাগুলির মানে হচ্ছে পার্টিতে কি করা যাবে, কি করা যাবে না, কোনটা করলে ভালো হবে। কোনো ভয় নেই, উনি সবসময় বডিগার্ড হয়ে পিছনে থাকবেন। যেগুলি ছিল একদম অতিরঞ্জিত, তাই যেটা মাথায় নেওয়ার আমি নিয়েছি, আর বাকিটা একদম ঝেড়ে ফেলে দিয়েছি। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা জেটির ভিতরে চলে আসলাম। এখানে বেশ কয়েকটা শিপ রাখা ছিল। অনেক কোম্পানি আছে যারা এ ধরনের নীল রিভার ডিনার ক্রুজ অর্গানাইজ করে থাকেন। আমি যে কোম্পানির প্যাকেজ নিয়েছিলাম এর নাম হচ্ছে MS স্ক্যারবি, এবং শিপটির নাম ছিল প্রিন্স ওমর। আমি এখন ক্রুজ শিপের ভিতরে ইন করছি। পার্টি শুরু হয়ে গেছে অলরেডি। দুধারে নীল নদের সৌন্দর্য দেখার মতন অনেক বড় বড় ভবন, হোটেল, আলোক ঝলমলে একটা চারদিকের অবস্থা। কিছুটা সিঙ্গাপুরের মেরিনে বের মতন লাগছে এখানটা। এটা হচ্ছে ক্রুজ শিপের ভিতরের ডাইনিং হল ফার্স্ট ডেকে। তো অলরেডি দেখলাম ডিনার শুরু হয়ে গেছে, তো বুঝতে পারলাম আমাদের এখানে পৌঁছাতে কিছুটা লেট হয়ে গেছে। যদিও আমার ট্যুরিস্ট গাইড কাম ড্রাইভার ভাই বলেছিলেন আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে স্পেশাল পার্টি, তাই একটু নির্ধারিত সময়ের চেয়ে লেট করে শুরু হবে। তবে আমার মনে হয় উনি একটু বেশি দেরি করে ফেলেছেন। তো প্রথমে আমি ওনাকে বললাম যে আমি খাবার শুরু করার আগে পুরো শিপটা একটু ঘুরে দেখতে চাই। তো উনি আমাকে এখন ঘুরিয়ে দেখাচ্ছেন সেকেন্ড ডেক, থার্ড ডেক, দেন হচ্ছে আপার ডেক। আমি এখন আপার ডেকে রয়েছি। এখানে আপনারা বসে সময় কাটাতে পারেন ক্রুজ চলাকালীন সময়ে। দুই পাশে আলোক ঝলমলে কায়রো নগরী, মাঝখান দিয়ে প্রবাহমান নীল নদ, আর তার বুকে ভেসে বেড়ানো এই প্রমোত্তরী। চারদিকের ওয়েদারটাও খুবই সুন্দর। হরেক পদের খাবার দিয়ে রয়েছে ডিনারের ব্যবস্থা, সেই সাথে সুরের মূর্ছনা। সবকিছু মিলিয়ে অসাধারণ একটা সময় এখন। এই শিপটি অন্যান্য অর্গানাইজারদের শিপের তুলনায় কিছুটা ছোট হলেও এটি অনেক এলিগেন্ট, এবং ওনারা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অর্গানাইজার যারা কায়রোতে এ ধরনের নীল রিভার ক্রুজ কিংবা ডিনার পার্টির অর্গানাইজ করে থাকেন। এখানে যেসব পারফর্মাররা পারফর্ম করে থাকেন ওনারাও অনেক দক্ষ। এই শিপটি বিয়ে, জন্মদিন কিংবা এ ধরনের অনেক ইভেন্টের জন্য ভাড়া নেওয়া যায়, অন কাইন্ড অফ আমাদের দেশের কমিউনিটি সেন্টারের মতো।
বাহারি মিশরীয় পদ দিয়ে বুফে টেবিল সাজানো ছিল। আমি বুঝতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা খাবো, কারণ এর বেশিরভাগ খাবারই আমার কাছে একদমই নতুন। তাই আমি ঠিক করলাম যে প্রত্যেকটা খাবার থেকে একটু করে স্যাম্পল হিসাবে নিয়ে টেস্ট করে যে খাবারটা আমার কাছে বেশি ভালো লাগবে ওই খাবারটা এসে পরবর্তীতে নিয়ে যাব। তাই খাবারের প্লেট সাজিয়ে আমি এখন টেবিলে ফিরে যাচ্ছি। চারদিকে অতিথিরা ডিনার করছেন, সেই সাথে একজন আর্টিস্ট স্যাক্সোফোন প্লে করে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখছেন সবাইকে। খাবারগুলি দেখতে অনেকটা বাহারি মনে হলেও এর টেস্ট কিন্তু খুব একটা আমার কাছে লাগেনি, অ্যাটলিস্ট এই দুদিন যে মিশরীয় খাবারগুলি খেয়েছিলাম সে তুলনায়। তো রাতে যেহেতু না খেয়ে থাকতে পারবো না, তাই কিছুটা খাবার আমি খেয়েছিলাম। অতিথিরা খাবার খাচ্ছেন আর ওনাদের কালচারাল প্রোগ্রামগুলি এনজয় করছেন। এটি হচ্ছে সেই বিখ্যাত বেলি ড্যান্স, যা মিশরীয় সংস্কৃতির একটা অংশ। সামগ্রিকভাবে আরবি সংস্কৃতির উপর যার একটা অসাধারণ প্রভাব রয়েছে। সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে বেলি নাচ আরবি সঙ্গীতের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে, যা আধুনিক শাস্ত্রীয় আল জাদিদ নামে পরিচিত। এ ধরনের অল্প পোশাকের ব্যালি ড্যান্স দেখে আমি অনেকটা অবাক হয়েছিলাম, যেহেতু মিশরের বেশিরভাগ মানুষই অনেক ধার্মিক। আমি নিজেও অনেকটা আনকমফোর্ট ফিল করছিলাম, যেহেতু এ ধরনের নাচ দেখার জন্য ইউজ টু নই। চারদিকে টেবিলে ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম, একটা ব্যাপার নোটিস করলাম, যেখানে যারা গেস্ট রয়েছেন তাদের ভিতরে 6-7 বছরের বাচ্চা থেকে শুরু করে ইয়াং জেনারেশন, টিনেজার, মধ্যবয়সী লোক, নিউ কাপল, একদম সিনিয়র সিটিজেন, সব শ্রেণীরই মানুষ এখানে রয়েছে এবং ওনারা খুবই সাবলীল এবং স্বাভাবিকভাবে নাচ উপভোগ করছেন, হাতে তালি দিচ্ছেন। তখন বুঝলাম যেহেতু এটা ওনাদের কালচারের একটা অংশ, তাই এটাকে ওনারা খুব স্বাভাবিকভাবেই নিচ্ছেন এবং অনেকটা এনজয় করছেন। شعلك يا سيدي في عندك حل تاني ترجم للصعيدي ترجم للصعيدي ترجم للصعيدي ترجم للصعيدي
পারফর্ম শেষে পারফর্মারদের সাথে ফটো সেশনের সুবিধা রয়েছে। ক্যামেরাম্যান সে ছবিগুলি কিছুক্ষণের মধ্যেই প্রিন্ট আউট করে এনে আপনাদের হাতে দেবে, তবে অবশ্যই সেজন্য আপনাকে পে করতে হবে। এই পারফর্মার হচ্ছে এখন তানুরি ডান্স পারফর্ম করবেন। এটি এক ধরনের অ্যারাবিক ফোক ডান্স। ইসলামিক কান্ট্রিগুলি বিশেষ করে মিডল ইস্ট এবং তুরস্কতে লম্বা স্কার্ট পরে অনেকটা সুফি ডান্সের মতন ঘূর্ণায়ন হয়ে এ ধরনের ডান্স পারফর্ম করে থাকেন। আজকের এই ক্রুজ পার্টিটা খুব জমে গেছে, কারণ একের পর এক বেস্ট যারা পারফর্মার ওনারা পারফর্ম করে যাচ্ছে। কারো একজনের জন্মদিন ছিল, সেটা সেলিব্রেট করা হলো, এবং সবশেষে আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, প্রত্যেক গেস্টকে ভ্যালেন্টাইনের স্পেশাল কেক প্রোভাইড করা হলো। একটা সময় অতিথিদের মাঝখান থেকেও কয়েকজন উঠে আসলেন, অ্যারাবিক মিউজিকের সাথে তাল মিলিয়ে ফ্লোরে পা ফেলে সারিবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে ওনরা নেচে যাচ্ছিলেন।
সবাই খুবই আনন্দ করছিল, আমিও দেখে অনেক মজা পাচ্ছিলাম, কারণ এসব ঐতিহ্যবাহী অ্যারাবিক কালচারের সাথে আমি এই প্রথম যা নিজের চোখের সামনে থেকে দেখছি। একটা সময় সুশৃঙ্খলভাবে পার্টিটি শেষ হয়েছিল, বাকিটা অংশ আপনারা দেখতে থাকুন। আমি আগেই বিদায় নিয়ে নিচ্ছি, আগামী পর্বে ফিরছি কায়রো সিটি ট্যুর নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। শুভ রাত্রি এবং হ্যাপি ভ্যালেন্টাইন।